নমস্কার, দ্য স্টোরি টেলার চ্যানেলে আজকের গল্প বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত আহ্বান গল্প পাঠে আমি অনিন্দিতা। দেশের ঘরবাড়ি নেই অনেক দিন থেকেই। পৈতৃক বাড়ি যা ছিল ভেঙে চুরে ভিটেতে জঙ্গল গজিয়েছে। এই অবস্থায় একদিন দেশে গিয়েছি, কিসের একটা ছুটিতে। গ্রামের চক্রবর্তী মশাই বাবার পুরাতন বন্ধু। আমায় দেখে খুব খুশি হলেন। বললেন, কতকাল পরে বাবা, মনে পড়ল দেশের কথা। প্রণাম করে পায়ে ধুলো নিলাম। বললেন, এসো এসো, বেঁচে থাকো, দীর্ঘজীবী হও। বাড়িঘর করবে না? আগে সামান্য মাইনে পাই, তাতে কি? গ্রামের ছেলে গ্রামে বাস করবে, এতে আর সামান্য মাইনে বেশি মাইনে কি? আমি ঘর বাস দিচ্ছি, চালাঘর তুলে ফেলো, মাঝে মাঝে যাতায়াত করো। আহা, নরেশের ছেলে, দেখেও সুখ। কদিনই বা আছি, বাস করো গায়ে। আরও অনেকে এসে ধরল, অন্তত খড়ের ঘর একটা ওঠাতে হবে। অনেক দিন পরে গ্রামে এসে লাগছে ভালোই। যাদের বাল্যকালে ছোট দেখে গিয়েছি তাদের আর চেনা যায় না। যাদের যুবক দেখে গিয়েছিলাম তারা হয়েছে বৃদ্ধ। বড় আমবাগানের মধ্যে দিয়ে বাজারের দিকে যাচ্ছি। আমগাছের ছায়ায় একটি বৃদ্ধার চেহারা ভারতচন্দ্র বর্ণিত জড়তা বেশিনী অন্নপূর্ণার মতো। কোনো তফাৎ নেই। ডান হাতে নড়ি ঠুক ঠুক করতে করতে বোধহয় বা বাজারের দিকেই চলেছে। বগলে একটা ছোট থলে। বুড়িকে দেখেই আমি দাঁড়িয়ে গেলাম। এ ধরনের বুড়িকে দেখে আমার বড় মায়া হয়। নারী রূপের এক অপূর্ব পরিণতি। জিজ্ঞাসা করলাম, কোথায় যাবে? বাজারে বাবা। বুড়ি আমায় ভালো না দেখতে পেয়ে কিংবা না চিনতে পেরে ডান হাত উঁচিয়ে তালু আর ভাবে চোখের ওপর ধরল। বলল, কে বাবা তুমি? চিনলাম না তো। চিনবে না? বারুজ্জে পাড়ার নরেশ বারুজ্জের ছেলে। আমি অনেক দিন গায়ে আসিনি। তা হবে বাবা, আমি আগে তো এ পাড়া ও পাড়া যাতাম আসতাম না। তিনি থাকতেই অভাব ছিল না কোনো জিনিসের। গোলাপোড়া ধান, গোয়ালপোড়া গরু। তোমাকে তো চিনতে পারলাম না। আমার তো তেনার নাম করতে নেই বাবা, করাতের কাজ করতেন। বলে সে জিজ্ঞাসু দৃষ্টিতে আমার দিকে চেয়ে থাকে, অর্থাৎ আমি চিনতে পেরেছি কিনা। কিন্তু আমার পক্ষে চেনা সম্ভব নয়। আমার বাল্যকালে কে গ্রামে করাতের কাজ করত তা আমার মনে থাকবার কথা নয়। বললাম, তোমার ছেলে আছে? কেউ নেই বাবা, কেউ নেই। এক নাতজামাই আছে, সে মোরে ভাত দেয় না। আমার নাতনিকে রেখে মোর মেয়ে মারা যায়। আমার বড্ড কষ্ট, ভাত জোটে না সব দিন। বাজারে যাচ্ছি, 3 পয়সার নুন কিনে আনব। 2 কটা চাল জোগাড় করেছি ও বেলা। বুড়িকে পকেট থেকে কিছু পয়সা বার করে দিলাম। ব্যাপারটা এখানেই চুকে যাবে ভেবেছিলাম, কিন্তু তা চুকল না। উপরন্তু এই বুড়িকে কেন্দ্র করে আমার জীবনে এক অদ্ভুত অভিজ্ঞতা শুরু হল। নিজের জীবনে না ঘটলে বিশ্বাস করতাম না এমন ঘটনা। পরের দিন সকালে ঘুম ভেঙে উঠেছি। এমন সময় কালকের সেই বুড়ি লাঠি ঠুক ঠুক করতে করতে এসে হাজির উঠোনে। থাকি এক জ্ঞাতি খুড়োর বাড়ি। তিনি বললেন, ও হলো জমির করাতি স্ত্রী। অনেকদিন মরে গিয়েছে জমির, তোমাদের খুব ছেলেবেলায়। বুড়ি উঠোনে দাঁড়িয়ে ডাকল,
ও বাবা, সে বোধহয় চোখে একটু কম দেখে। ও বয়সে সেটা অবশ্য তেমন আশ্চর্যই বা কি। বললাম, এই যে আমি এখানে। কাল পয়সা কটা পেয়ে ভাবলাম যাই দিনই বাউনপাড়ার দিকে। কে পয়সা দিলে চিনতেও পারলাম না। বিকেলবেলায় চোখে ঠাওর পাইনি। আমার খুড়ু মহাশয় বুড়িকে বুঝিয়ে দিলেন আমি কে। সে উঠোনের কাঁঠালতলায় বসে আপন মনে খুব খানিকটা বকে উঠে গেল। তার যাওয়ার সময় আরও 2-1 পয়সা দিলাম। পরদিন কলকাতা চলে গেলাম। ছুটি ফুরিয়ে গেল। আমার জ্ঞাতি খুড়োকে কিছু টাকা দিয়ে এলাম আসবার সময়, আমার জন্যে ছোটখাটো দেখে একটি খড়ের ঘর তুলে রাখবার জন্যে। কয়েক মাস পরে জ্যৈষ্ঠ মাসে গরমের ছুটিতে আমার সেই নতুন তৈরি খড়ের ঘরখানাতে এসে উঠলাম। কলকাতাতে কর্মব্যস্ত এই কমাসের মধ্যে বুড়িকে একবার মনেও পড়েনি, বা এখানে এসেও হঠাৎ হয়তো হতো না যদি সে পরের দিনই সকালে আমার ঘরের নিচু দাওয়ায় এসে না বসে পড়ত। বললাম, কি বুড়ি, বসে আছো? ময়লা ছেঁড়া কাপড়ের প্রান্ত থেকে গোটা কতক আম খুলে আমার সামনে মাটিতে রেখে বলল, আমার কি মরণ আছে রে বাবা? জিজ্ঞাসা করলাম, ও আম কিসের? দন্তহীন মুখে একটু হাসবার চেষ্টা করে বলল, গোপাল আমার, তোর জন্যে নিয়ে এলাম। গাছের আম, কড়া বেশ মিষ্টি, খেয়ে দেখো এখন। আমি ওর সম্বোধনের নতুনত্বে কৌতুক অনুভব করলাম, কিন্তু কি জানি কেন বড় ভালো লাগল। গ্রামে অনেক দিন থেকে আপনার জন কেউ নেই। একটা ঘনিষ্ঠ আদরের সম্বোধন করার লোকের দেখা পাইনি বাল্যকালে মা পিসিমা মারা যাওয়ার পর থেকে। প্রতিবেশিনীদের মধ্যে অত বেশি বয়সে স্ত্রীলোক কেউ নেই যে আমাকে গোপাল বলে ডাকে। বুড়ি বলল, খাও কোথায়? হ্যাঁ বাবা, খুড়ো মহাশয়ের বাড়ি। বেশ যত্ন করে তো ওনারা? তা করে। দুধ পাচ্ছ ভালো? ঘুটে গয়লানি দেয়, মন্দ না। ও বাবা, ওর দুধ অর্ধেক জল। দুধ খেতে পাচ্ছ না ভালো, সে বুঝেছি। পরদিন সকাল হয়েছে সবে, বুড়ি দেখি উঠোনে এসে ডাকছে, গোপাল। বিছানা ছেড়ে উঠে বললাম, আরে এত সকালে কি মনে করে? হাতে কি? বৃদ্ধা হাতের নড়ি আমার দাওয়ার গায়ে ঠেস দিয়ে রেখে বলল, 1 ঘটি দুধ আনলাম রে তোর জন্যি। সে কি, দুধ এত পেলে কোথায় এত সকালে? আমায় মা বলে ডাকে ওই হাজরা ন্যাটার বউ। তার কেউ নেই। মোর চালাঘরের পাশে ওর চালাঘর। ওরে কাল রাত্রিরে বলে রেখে দিয়ে এলাম, বলি, বউ, আমার গোপাল দুধ খেতে পায় না, সকালে চা না কি খায়। ওরে খুব ভোরে উঠে গায়ে ধুয়ে দিতে হবে। তাই আজ ভোরে উঠে দেখি আমারে ডাকছে, মা ওঠো, তোমার গোপালের জন্যে দুধ নিয়ে যাও। আচ্ছা কেন বলো তো তোমরা এসব? ছি, না, এসব ভালো না। এরকম আর কখনো এনো না। কত পয়সা দাম দিতে হবে বলো? কতটা দুধ? আমার গলার সুর একটু রুক্ষ হয়ে উঠেছিল হয়তো, কারণ মুসলমানের বাড়ির দুধ আমাদের গ্রামে চলে না। কে কোন দিক থেকে দেখে ফেলবে, এই ছিল আমার ভয়। কেন আবার এসব ঝঞ্ঝাট চটে? বুড়ি আমার কণ্ঠস্বরের অপ্রত্যাশিত রূঢ়তায় যেন একটু ঘাবড়ে গেল। ভয়ে ভয়ে বলল, কেন বাবা, পয়সা কেন? পয়সা না তো তুমি দুধ পাবে কোথায়? ওই যে বললাম বাবা, আমার মেয়ের বাড়ি থেকে। তা হোক, তুমি পয়সা নিয়ে যাও, সেও তো গরিব লোক। বুড়ি পয়সা নিয়ে চলে গেল বটে,
কিন্তু সে যে বেশ দমে গিয়েছে তার কথাবার্তার ধরনে বেশ বুঝতে পারলাম। মনে একটু কষ্ট হলো। বুড়ি চলে গেল। পয়সা দিতে যাওয়া কি ঠিক হয়েছে? বুড়ির কিরকম হয়তো মন পড়ে গিয়েছে আমার উপর। স্নেহের দান এমন করা ঠিক হয়নি। বুড়ি কিন্তু এ অবহেলা গায়ে মাখল না আদৌ। প্রতিদিন সকাল হতে না হতে সে এসে জুটবে। গোপাল, এই দুটো কচি শশার জালি মোর গাছের, এই নাও, নুন দিয়ে খাও দেখিনি মোর সামনে। বুড়ি, তোমার চলে কিসে? নাট জামাইয়ের দেবার কথা, তা সে সব দিন দেয় না। এই যারে মেয়ে বলি, ও বড্ড ভালো, লোকের ধান ভানে, তাই চাল পায়। আমারে দুটো না দিয়ে খায় না। একা থাকো? তা একদিন মোর ঘরখানা না হয় দেখতে গেলে। মোর গোপাল, আমি নতুন খেজুর পাতার চেটাই বুনে রেখে দেব তোমারে বস্তি দেওয়ার জন্যি। বাউনের ছেলে, মোদের এটোকাটা মাদুরে কি বসবে? তাই বলি একটা নতুন চেটাই বুনে রাখি, যখন আসবে এইখানেতেই বসবে। সেবার বুড়ির বাড়িতে আমার যাওয়া ঘটে উঠল না, ওর এত আগ্রহ সত্ত্বেও। নানা দিকে ব্যস্ত থাকি, তার ওপর আছে সমবয়সী বন্ধু বান্ধবদের দাবি। অনেকদিন পরে গ্রামে এসেছি তো, যে কদিন গ্রামে থাকি বুড়ি রোজ সকালে একবার আসতে ভুলবে না। কিছু না কিছু আনবেই, কখনো পাকা আম, কখনো পাতিনেবু, কখনো একছড়া কাঁচকলা, কি এক ফালি কুমড়ো। 2 আনা 4 আনা প্রায়ই দিই। একদিন কাপড় দিলাম। একটা জিনিস লক্ষ্য করে আসছি, বুড়ি কোনোদিন আমার কাছে কিছু মুখ ফুটে চায়নি। কখনো বলেনি পয়সা দাও কি অমুক দাও, বরং তার উল্টো, শুধু হাতে কখনো আসে না। একবার কলকাতা থেকে কয়েকটি বন্ধু গেলেন দেখা করতে। তাদের নিয়ে ঘরে বসে চা খাচ্ছি। স্টোভ ধরিয়ে ঘরেই চা নিজে করেছি। পল্লীগ্রামে এত সকালে কেউ উনুন ধরায়নি। বুড়ি লাঠি ঠুক ঠুক করতে করতে এসে হাজির। বাইরে দাঁড়িয়ে ডাক দিল, মোর গোপাল। হঠাৎ আমার লজ্জা করতে লাগল। কলকাতার বন্ধু বান্ধবদের সামনে ও আজ না এলেই পারত ছাই, ভালো বিপদ। মোর গোপাল, ঘরে আছিস নাকি? ঈষৎ বিরক্তির সুরেই উত্তর দিলাম, হ্যাঁ, কেন? এই এলাম, বলি যাই গোপালকে দেখে আসি একবার। বন্ধুদের মধ্যে একজন জিজ্ঞেস করলেন, ও কে হে? চাপা দেওয়ার চেষ্টায় বললাম, ও এমনি গায়ের লোক। আরও একজন বলল, তোমার ডাক নাম কি গোপাল নাকি হে গ্রামে? হ্যাঁ, এই। বুড়ি বলে, কাল রাত্রিরে কি গরম পড়ল গোপাল, ঘুমুতি পেরিলেই কাল, মুই চোখ বুঝিনি সারা রাত। বেশ করনি, ভালো বিপদেই পড়া গেল যে সকালবেলা। আজ না এলে কি চলতো না বুড়ির? বন্ধুটি পুনরায় বলল, ও গোপাল কাকে বলছে হে? হ্যাঁ, আমাকেই বলছে। কথা শেষ করে ঈষৎ হেসে মাথার দিকে 2টি আঙুল দেখে ইঙ্গিত করে বললাম, মাথাটা একটু। বন্ধুটি বললেন, ও। কথা অনুযায়ী কাজের সামঞ্জস্য রাখতে গিয়ে বুড়ির দিকে চেয়ে যেমন সুরে লোকে দুর্দান্ত পাগলকে সান্ত্বনা দেবার চেষ্টা করে, তেমনি সুরে বলি, আজ যাও, বড্ড ব্যস্ত আছি, বুঝলে? কলকাতার বন্ধুরা সব এসেছেন। হ্যাঁ। ফল সুবিধাজনক হল না। বুড়ি একগাল হেসে বলল, আজ কি এনেছি বল দেখি গোপাল, এই দেখো। এতক্ষণ টের পায়নি যে বুড়ি তার পেছন দিকে একটা ময়লা কাপড়ের পুটুলি লুকিয়ে রেখেছে।
সেটা সামনের দিকে এনে খুলতে খুলতে বলল, সেই যে মেয়েটা মোরে মা বলে, সেই দুটো চিড়ে কুটল। আমি বললাম, ও কি কুটছিস? ও বলে, কামিনী সরু ধানের ভালো চিড়ে, তোমার গোপালের জন্যই দুটি নিয়ে যাও এখন, কাল বেনবেলা। আমার মনটা বড্ড খুশি হলো। তা সেও আসছে, সেও তোমারে দেখতে চায়। বড্ড দুঃখী কাঙাল মেয়েটা, ধান ভেঙে চিড়ে কুটে একরকম করে চালাচ্ছে। একারামে রক্ষে নেই। বুড়ির কথা শেষ হতে না হতে দেখি একটি আধফর্সা মধ্যবয়সী স্ত্রীলোক অদূরে আমতলায় এই দিকেই আসছে। আরও বিপদে পড়লাম এই জন্য যে ঠিক সেই সময়ে আমার জ্ঞাতি খুড়োমহাশয়কেও এই দিকে আসতে দেখা গেল। সর্বনাশ, তার বাড়িতে আমার খাওয়া দাওয়ার ব্যবস্থা, আর তিনি যদি জানতে পারেন যে এদের হাতে তৈরি চিড়ে বা খাবার জিনিস আমি খাই, তাহলেই তো এ পাড়াগায়ে হয়েছে। চিড়ে যে ওরা আজই প্রথম এনেছে, এ কথা কি তিনি বিশ্বাস করবেন? আজ দুধ, কাল চিড়ে। রুক্ষ সুরেই বললাম, এখন যাও না, দেখছো না ব্যস্ত আছি। চিড়ে কটা নেবার একটা কিছু দাও বাবা। ওসব এখন নিয়ে যাও, পরে হবে, এখন যাও। বুড়ি একটু অবাক হয়ে বলল, তা চিড়ে কটা? খুড়ো মহাশয় প্রায় এসে পড়েছেন দাওয়ার ধারে। হাত নেড়ে নেড়ে ফেলবার ভঙ্গিতে বুড়ির দিকে চেয়ে বলি, আহ, নিয়ে যাও না, ভালো জ্বালা। খুড়োমশাই বললেন, কি ওতে? কি বলছে জমির স্ত্রী? কিছু না, বিক্রি করতে এসেছে। যাও এখন। ভগবান জানেন, বুড়ি আমার কাছে চিড়ের বদলে পয়সা নিতে আসেনি। খুড়োমশাই বললেন, তোমার এখানে ওর বড্ড যাতায়াত না? কথাটা চাপা দেবার জন্য বললাম, আমার এই বন্ধুরা একদিন মাছ ধরবার কথা বলছিলেন, তা ভাদুড়িদের পুকুরে কি সুবিধে হবে? পুনরায় গ্রামে এলাম মাস ৫-৬ পরে, আশ্বিন মাসের শেষে। কয়েকদিন পরে ঘরে বসে আছি, বাইরের উঠোনে দাঁড়িয়ে কে ক্ষীণ নারীকণ্ঠে জিজ্ঞেস করল, বাবু ঘরে আছেন গা? বাইরে এসে দেখি গত জ্যৈষ্ঠ মাসে যাকে বুড়ির সঙ্গে দেখেছিলাম, সেই মধ্যবয়সী স্ত্রীলোকটি আমায় দেখে সলজ্জভাবে মাথার কাপড়টা আরও একটু টেনে দেবার চেষ্টা করে বলল, বাবু কবে এসেছেন? দিন ৫-৬ হল। কেন? আমিও তাই শুনলাম, বলি একবার যাই। আমার সেই মা বলল, দেখে এসো গিয়ে। কে? ওই সেই বুড়ি, যিনি এখানে আসত। তেনার বড্ড অসুখ, এবার বোধহয় বাঁচবে না। গোপাল কবে আসবে, গোপাল কবে আসবে, অস্থির। আমারে রোজ শুধায়। আমি বলি, তিনি কলকাতায় চাকরি করেন, সবসময় কি আসতে পারেন? কি মায়া আপনার ওপর! আর জন্মে বোধহয় ছেলে ছিল, তাই এ জন্মে এত টান। একবার দেখে আসুন গিয়ে, বড্ড খুশি হবে তাহলে। উদাসীনভাবে বললাম, ও। মন তখন অন্য চিন্তায় বিব্রত। এবার কাউন্সিল ইলেকশনে দুটি বন্ধুর পক্ষ থেকে ভোট সম্বন্ধে গ্রামে গ্রামে বেরিয়ে লোককে অনুরোধ করবার গুরুভান নিয়ে এসেছি। কাল থেকেই বেরুতে হবে, ওদের মোটর আসবে। কিভাবে কি করা যায় সে কথাই চিন্তা করছিলাম। কোথায় কোন বুড়ির অসুখ হয়ে আছে, ওসব দেখবার সময়ের অভাব। স্ত্রীলোকটি বলল, ও বেলা যাবেন বাবু? আচ্ছা, তা এখন ঠিক করে বলতে পারছি নে। স্ত্রীলোকটি অনুনয়ের সুরে বলল, একবার যাবেন বাবু ও বেলা, হয়তো বুড়ি বাঁচবে না।
বিকেলের দিকে বেড়াতে যাবার পথে দেখতে গেলাম বুড়িকে। খুব উঁচু দাওয়া, সেকালের প্রণালীতে তৈরি ৫ চালা ঘর। বুড়ির স্বামীর আমলে আমার জন্মগ্রহণেরও পূর্বে এ ঘর তৈরি হয়েছিল। তখন এদের অবস্থা যে ভালো ছিল, এই প্রশস্ত ৫ চালা ঘরখানাই তার নিদর্শন। কিন্তু ঘরখানার সংস্কার হয়নি অনেক দিন। খড় উড়ে পড়েছে, চালা থেকে দড়ি বাখারি ঝুলছে, মাটির দাওয়া নানা স্থানে ভেঙে পড়েছে, বাঁশের খুঁটি নড়বড় করছে। বুড়ি শুয়ে আছে একটা ছেঁড়া মাদুরের ওপর, মাথায় তেলচিটে মলিন বালিশ। বুড়ির সেই পাতানো মেয়েটি পাশে বসেছিল। আমায় দেখে বুড়িকে বলল, "অমা, কে এসে দেখো, অমা।" আমি গিয়ে কাছে দাঁড়াতেই বুড়ি চোখ মেলে আমার দিকে চাইল। পরে আমাকে চিনে ধর্মর করে বিছানা ছেড়ে ওঠবার চেষ্টা করতেই আমি বললাম, "উঠো না, উঠো না।" বুড়ি আহ্লাদে আটখানা হয়ে বলল, "ভালো আছো? মোর গোপাল, বসতে দে গোপালকে, বসতে দে।" বসবার দরকার নেই, ব্যস্ত হয়েও না, থাক। ওখানে কেন দিচ্ছিস? গোপালের ওই খেজুরের চাটাইখানা পেতে দে। পরে ঠিক যেন নিজের মা কি পিসিমার মতো অনুযোগের সুরে বলতে লাগল, "তোর জন্যে খেজুরের চাটাইখানা কদিন আগে বুনে রেখলাম, ওখানা পুরনো হয়ে ভেঙে যাচ্ছে। তুমি একদিনে এলে না গোপাল, অসুখ হয়েছে, তাও দেখতে আস না।" আমি বললাম, "আচ্ছা, চুপ করে শুয়ে থাকো, ব্যস্ত হয়েও না।" ইতিমধ্যে পাড়ার অনেক লোক এসে জড়ো হল আমি এসেছি দেখে। কেউ কেউ বলে, "বুড়ি কেবল আপনার কথা বলে বাবু, আপনাকে দেখবার বড্ড ইচ্ছে, বুড়ি বোধহয় এবার বাঁচবে না।" বুড়ি ২ চোখ বেয়ে জল পড়ছে গড়িয়ে। আমায় বলল, "গোপাল, যদি মরি, আমার কাফেনের কাপড় তুই কিনে দিস।" পাশের লোককে জিজ্ঞাসা করলাম, "সে কি?" "জানেন না বাবু, মাটি দেবার সময় নতুন কাপড় কিনে পরিয়ে দিতে হয়।" "ও, বুঝেছি।" আমাকে পেয়ে বুড়ি খুব খুশি হয়েছে। কত কি যে বলতে লাগলো, ওর নাচ জামাই লোক কেমন খারাপ, এমন যে অসুখ একবার চক্ষু দিয়ে দেখেও যায় না, ঘর তা ১০ বছর খড় পড়েনি চালে, পচে গলে গিয়েছে পুরনো খড়। নাচ জামাইকে বলেছিল, সে জবাব দিয়েছে, "অত বড় হাতি ঘর আমি ছাইতে পারব না, পাশে একটা ছোট কুঁড়ে ঘর বেঁধে থাকো।" বুড়ি চোখে জল বুছে বলে, "তা থাকতে পারি হ্যাঁ বাবা, কি নোকের পরিবার আমি, আজই না হয় কপাল পুড়েছে, তা বলে কুঁড়ে ঘরে থাকতে পারি মুই?" সান্ত্বনা দেবার সুরে বললাম, "কথা ঠিকই তো, বলো তুমি গোপাল।" ঘাড় নেড়ে বলি, "সত্যি তো।" আজও সে চালাঘর, সেই ম্লান সন্ধ্যা, ছেঁড়া মাদুরে শোয়া বুড়িকে আমার মনে পড়ে। ছেচতলায় একটা শীর্ণ লাউ গাছ, পেছনে কয়েক ঝাড় বাঁশ, এক একটা খেকি কুকুরের আওয়াজ পাড়ায়। শান্ত ছায়া নেমে এসেছে সামনের সারা উঠোনটাতে। কতগুলো মেয়ে পুরুষ দেখতে এসে দাওয়ার ছেচতলায় দাঁড়িয়ে আছে। আসবার সময় বুড়ির পাতানো মেয়েটির হাতে কিছু দিয়ে এলাম পথ্য ও ফলের জন্যে। হয়তো আর বেশি দিন বাঁচবে না, এই অসুখ থেকে উঠবে না। বুড়ি কিন্তু সে যাত্রা সেরে উঠল, দিব্যি সেরে উঠল। আমি কলকাতায় চলে যাওয়ার আগে ২-১ বার আমার কাছে লাঠি ধরে গেল, বসে বসে আপনার মনে কত কি বকে, তারপর চলে আসে। বছর ২ কাটল। এই ২ বছরের মধ্যে যখনই গিয়েছি গ্রামে, বুড়ি এসে বসে, কিছু না কিছু নিয়ে আসবেই।
অসুখটা থেকে উঠে বড় দুর্বল হয়ে পড়েছিল। সে দুর্বলতা ওর আর সারল না। আমি বলতাম, কেন আসো রোজ রোজ অত দূর থেকে? তুমি কষ্ট করে এসো না এরকম। তুই তো আমারে দেখতে যাবি নে কোনো দিন। সময় পেলেই যাব, এখন বাড়ি যাও। কখনো বুড়ি বলতো, গোপাল, তুই বিয়ে করলি নে কেন? মেয়ে পাওয়া যায় না, তাছাড়া বয়স হয়ে গিয়েছে। কিচ্ছু বয়স হয়নি, কাঁচা ছেলে তোমরা। তখন আমার বয়স 40। আচ্ছা বেশ, ওই মুখুজ্জেদের বাড়ি একটা বড় মেয়ে আছে, তোমার মিল হবে, বলে দেখব নাকি ওদের? আমার ঘটকালি করবার লোকের যখন দরকার হবে তখন তোমায় ডেকে পাঠাবো, এখন যাও। কিন্তু বুড়ি আমার কথা শোনে না। একদিন মুখুজ্জে বাড়ির নরু আমায় ডেকে বলল, ওহে, একটা কথা বলি। আজ জমির করাতির বউ বাড়ির মেয়েদের কাছে গিয়ে বলেছে কি, গোপালের সঙ্গে তোমাদের পুটির বিয়ে দাও। মেয়েরা তো অবাক, গোপালকে? শেষে জানা গেল তুমি। ওরা তো শুনে আশ্চর্য। তা তুমি কিছু বলেছিলে নাকি এ সম্বন্ধে? আমি নিজেকে নিতান্তই বিপন্ন ও অসহায় বোধ করলাম। বললাম, সে কি কথা, কখনো না। তুমি কি বিশ্বাস করো? না না, বিশ্বাস অবশ্যই করিনি। যাই হোক, যদি কিছু বলেও থাকো, বুড়িকে বারণ করে দেবে আর না বলে। গ্রাম ভালো নয়, ও নিয়ে মেয়েটার নামে একটা কথাকথি যদি হয়। নিশ্চয়ই, তুমি বিশ্বাস করো ভাই, আমি এর বিন্দু বিসর্গও জানি নে। বুড়ি তার পরদিন যেমন সকালে এসেছে বকলু মোকে। কে তাকে এসব কাণ্ড করতে বলেছে? ঘটকালি করতে ডেকেছিল কেউ তাকে? গায়ে এই নিয়ে শেষে একটা কথা উঠবে, পাড়াগা জায়গা খারাপ, তুমি বাপু এখানে আর এসো না। বুড়ি ফ্যালফ্যাল চোখ চেয়ে বলল, বকিসনে অগোপাল, মোরে বকিসনে। তা তুই ওই মেয়েটারে বিয়ে না করিস, অন্য কোনো মেয়ে বিয়ে কর। কুটিরে তোর পছন্দ হয়নি না? ধমকে বলে উঠলাম, আবার ওই সব কথা? নিতান্ত সরলা সেকেলে বুড়ি, কিছু বোঝেও না। সত্যি, এই ঘটনা নিয়ে গ্রামে একটু কথাবার্তা সৃষ্টি হল। বুড়ির ওপর খুব চোটে সকালবেলাটার ঘরেই থাকিনে, পাছে বুড়ি এসে জ্বালাতন করে। 10-12 দিন পরে একদিন ঘুমিয়ে উঠেছি, বাইরে বুড়ির গলা শোনা গেল, মোর গোপাল। ঘর থেকে বেরিয়ে এসে বললাম, কি, আবার এসেছ কেন এখানে? একটা বাতাপি নেবু নিয়ে এলাম তোর জন্যি। দরকার নেই বাতাপি নেবুতে, যাও এখন। বিরক্তি নিতান্ত অকারণ নয়। মাত্র 4-5 দিন আগে মুখুজ্জে বাড়ির ঘটনা নিয়ে আমার জ্ঞাতি খুড়ো আমায় 2 কথা শুনিয়ে দিয়েছেন। বছরখানেক আর গ্রামে যায়নি এর পরে, বোধহয় 1.5 বছরও হতে পারে। একবার শেষ শরতে পুজোর ছুটির পর কাশী থেকে বেরিয়ে ফিরে কলকাতায় এসে দেখি তখনও 1-2 ছুটি হাতে আছে। গ্রামেই গেলাম এই 2 দিন কাটাতে। গ্রামে ঢুকতেই প্রথম দেখা পরশু সর্দারের বউ দিগম্বরীর সঙ্গে। দিগম্বরী অবাক হয়ে বলল, ওমা, আজই তুমি এলে বাবা ঠাকুর? সে বুড়ি যে কাল রাতে মারা গিয়েছে, তোমার নাম বড্ড করল। ওর সেই পাতানো মেয়ে আজ সকালে এসে বলছিল। এদিকে আমি এসেছে শুনে বুড়ির নাচ জামাই দেখা করতে এলো। বাবু এসেছেন, সাহায্য করুন, কাফেনের কাপড় কিনতি, যা দাম কাপড় চোপড়ের। আমার মনে পড়ল বুড়ি বলেছিল, সেই একদিন আমি মরে গেলে তুই কাফেনের কাপড় কিনে দিস বাবা। ওর স্নেহাতুর আত্মা বহুদূর বারাণসী থেকে আমায় কিভাবে আহ্বান করে এনেছে। আমার মন হয়তো ওর ডাক এবার আর তাচ্ছিল্য করতে পারেনি।
কাপড় কিনবার টাকা দিলাম। নাজ্জামাই বলে গেল মাটি দেওয়ার সময় বেলা 12টা আন্দাজ একবার যেতে। শরতের কটুতিক্ত গন্ধ ওঠা বঞ্ঝ ও মাকাল লতা দোলানো একটা প্রাচীন তিত্তিরাজ গাছের তলায় বৃদ্ধাকে কবর দেওয়া হচ্ছে। আমি গিয়ে বসলাম। আব্দুল, শুকুর মিয়া, নসর, আমাদের সঙ্গে পড়ত আবেদ আলী, তার ছেলে গনি, এরা সকলে গাছের ছায়ায় বসে। প্রবীণ শুকুর মিয়া আমায় দেখে বলল, এই যে বাবা ঠাকুর, এসো, তামুক খাবা? বুড়ির মাটি দেওয়ার দিন তুমি কোণে থেকে এলে? তুমি তো জানতে না। তোমায় যে বড্ড ভালোবাসত বুড়ি। তোমার কাছে কাফেনের কাপড় নিয়ে তবে ওর মহাপ্রাণিতা ঠান্ডা হলো। খাও তামুক। একটি গরুর গাড়ির পুরনো কাঠামোর ওপর বৃদ্ধাকে কাঁথা মুড়ি দিয়ে শুইয়ে রেখেছে। দুজন জোয়ান ছেলে কবর খুঁড়ছে। কবর দেওয়ার পরে সকলে এক এক কোদাল মাটি দিল কবরের ওপর। শুকুর মিয়া বলল, দাও বাবা ঠাকুর, তুমিও দাও। তুমি দিলে ও মহাপ্রাণী ঠান্ডা হবে। দিলাম এক কোদাল মাটি। সঙ্গে সঙ্গে মনে হল ও বেঁচে থাকলে বলে উঠত, অমর গোপাল।